জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সাথে আছি আমি সিউল আহমেদ। দেশে মেট্রো রেল সহ জাপানের সহায়তায় চলমান সব প্রকল্পের কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি। এ সময় দেশে স্থবির থাকা প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। জাপানের কাছ থেকে আমরা অত্যন্ত একটা পজিটিভ হিসেবে পেয়েছি, অ্যাসুরেন্স যে তাদের ব্যাপারে আর কোনো প্রশ্ন নাই আর কি, দ্বিধা দ্বন্দ্ব নাই। এক্সিস্টিং যে প্রজেক্ট আছে সেটা তো একটা সহায়তা করবে, প্রয়োজন হলে আরো স্বাস্থ্য খাতে এবং বিশ্ব শিক্ষা খাতে ওরা আরো সহায়তা করবে। ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী লিটন হাসান লালু নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী সহ 148 জনের বিরুদ্ধে মামলা করেছে নিহত শিক্ষার্থীর পরিবার। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করা হয়। পরে বাদী জবানবন্দি রেকর্ড করে মিরপুর মডেল থানাকে 22 আগস্টের মধ্যে মামলা গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। এ সময় ভুক্তভোগীর আইনজীবী জানান 4 আগস্ট মিরপুর এলাকা পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে শিক্ষার্থী লিটন হাসান লালু ভর্তি হন রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় গেল 7 আগস্ট তিনি মারা যান। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তার পরিবার। আমরা আজকে বিজ্ঞ এমএম আদালত 16 নম্বর কোর্টে একটা মামলা দায়ের করি। সেকশন হলো 302, 149 এবং 34 দণ্ডবিধি। এই মামলাটি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 148 জন আসামির বিরুদ্ধে শেখ হাসিনা, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের ডিবি প্রধান হারুন সহ মোট 141 জনের বিরুদ্ধে আমরা মামলাটি দায়ের করি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আগামী 22 তারিখের মধ্যে উক্ত মামলাটি এফআইআর হিসাবে গণ্য করে 22 তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন। আমরা চাইতেছি যে এটা সঠিক কোন একটা বিচার হোক, কারণ আমার ভাই তো 16 বছর বয়স, ছোট মানুষ, তো পৃথিবীর কিছু এখনো দেখে নাই। তা আমরা চাইতেছি সরকারের নামে বিচার হোক আর কি, বিচার চাইতেছি আমরা। 13 বছর আগের ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ ও পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করা হয়। অভিযোগে বলা হয় 2011 সালের 6 জুলাই বিএনপির ডাকা হরতালের সময় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ কর্মসূচি পালনে পুলিশ বাধা দেয়। ঢাকা মহানগর পুলিশের তৎকালীন অতিরিক্ত উপকমিশনার হারুনুর রশিদ এবং সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার জয়নুল আবেদিন ফারুককে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে মারধর এবং বুট দিয়ে আঘাত করে। এক পর্যায়ে ফারুকের মাথা ফেটে যায়, মেরে ফেলতে আক্রমণ করা হয় বলে অভিযোগ এই বিএনপি নেতার। আমাকে লাঠিপিটা করে মাথা আঘাত করেছে, আমার লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে এবং লাঠির আঘাতে আমার বাম কিডনি অচল হয়ে গেছে। এরকম নির্মম আঘাত, নির্মম অত্যাচার আমি আর কোনোদিনও কোনো স্বৈরাচার সরকার করেছে কিনা দেখিনি। আমরা হত্যা প্রচেষ্টার মামলা, এই মামলা গ্রহণ করেছেন। মামলার তারিখ আমার লয়ারের কাছে আছে। কুমিল্লায় ছাত্র আন্দোলনে মাসুম মিয়া নামে এক যুবককে হত্যার দায়ে সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা সহ 62 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে সদর দক্ষিণ মডেল থানায় এই মামলা দায়ের করে নিহতের স্বজন আব্দুল হান্নান। পুলিশ জানায় এই মামলায় আরও অন্তত 400 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে, যাদের সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস.এম. মামুনুর রশিদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 8-এর বিচারক শওকত আলীর আদালতে এই মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, বাদী ও মামুনুর রশিদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।
পরবর্তীতে বাদীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়। এছাড়া মামলার জবানবন্দিতে বলা হয়, গেল বছরের 16 জুলাই বিকেল 5টার দিকে দুইজনের উপস্থিতিতে একটি কাবিননামা নীল কাগজে সাভার স্মৃতিসৌধে বসে সই করেন আসামি। তারই পরিপ্রেক্ষিতে 21 জুলাই আশুলিয়ায় স্বামী স্ত্রী পরিচয়ে তারা একটি বাসা ভাড়া করে বসবাস করেন। গেল 2 এপ্রিল এবং 4 এপ্রিল তারা একত্রে বিবাহের জন্য কেনাকাটা করেন এবং একান্ত সময় কাটান। এ সময় বাদীকে ধর্ষণ করেন তিনি। কিন্তু গত 15 আগস্ট আসামি বাদীকে জানিয়ে দেন তাকে বিয়ে করা সম্ভব নয়। আওয়ামী লীগ সরকারের পতন থেকে সবাইকে শিক্ষা নেয়ার কথা বলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের খোঁজ নেয়া শেষে আরও বলেন, আগামীতে যারা দেশ পরিচালনায় আসবেন তারা যেন জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়। রাজনৈতিক পরিবর্তন যেন মানুষের স্বস্তি এনে দেয়, দেশ ও দেশের বাইরে বাংলাদেশিরা যেন গৌরব বয়ে আনে। এছাড়া রোগীদের সেবা দান করায় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আন্দোলনে আহতদের অর্থ সহায়তা প্রদান করে দলটির আমির। দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ না হন, একই রাস্তা যেন তারা অনুসরণ না করেন। এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কি ভোগ করতে হয়, এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। এই শিক্ষা শুধু আওয়ামী লীগ দেবে না, এটা জামাতকেও নিতে হবে, বিএনপিকেও নিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কবি নজরুল সরকারি কলেজের 4 শিক্ষার্থীর স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজ অডিটোরিয়াম কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি এই সভার আয়োজন করে। সবাই নিহত 4 শিক্ষার্থীর পরিবারের সদস্যরা আন্দোলনে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। স্মরণ সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ, ছাত্র সংসদের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এখন চারদিক থেকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বিভিন্ন বৈষম্য দূর করার দাবিতে মানববন্ধন করেছে ক্যাবেল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের জারি করা বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদানকারীদের জন্য রেগুলেটরি এবং লাইসেন্সিং গাইডলাইনের বৈষম্য বিরোধী আইন 7-এর 6 ধারা বাতিল, ওটিটি আইপিটিভিতে চ্যানেল সম্প্রচার বন্ধ সহ বিভিন্ন বৈষম্য দূর করার দাবি জানানো হয়। আমাদের অভিযোগগুলো, আমাদের এই যে অধিকারের বিষয়ে আমরা সোচ্চার হয়েছি, তাদেরকে বলেছি এই আইনটি একটি কালো আইন। এই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে আমরা যে কোনো ব্যবসা পরিচালনা করতে পারি, কিন্তু ক্যাবেল অপারেটরদের জন্য এই বৈষম্য কেন? আমাদের সকল প্রকার সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা বিগত দিনে বৈষম্যের শিকার হয়েছি। বিভিন্ন কালো আইন করে আইনের মাধ্যমে আমার সকল প্রকার সক্ষমতা এবং আমার অবকাঠামো তৈরি থাকা সত্ত্বেও আমাদেরকে বিটিআরসি থেকে আইএসপি লাইসেন্স দেওয়ার ব্যাপারে বিধিনিষেধ জারি করা হয়েছে এবং আমরা যারা লাইসেন্স নিয়ে ব্যবসা করছি তাদেরকেও যেন আমরা ব্যবসা করতে না পারি সেই ব্যাপারে বিভিন্ন সময়ে আমাদেরকে জরিমানা করা হয়েছে, আমাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। চাকরিতে পদোন্নতির বঞ্চনা সহ নানা বৈষম্য নিরসনে মানববন্ধন করেছে বাংলাদেশ বেতারের কর্মকর্তা, কর্মচারী ও চুক্তিভিত্তিক অনিয়মিত শিল্পীরা। সোমবার সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন করেন পদোন্নত বঞ্চিতরা। এ সময় বাংলাদেশ বেতারের মহাপরিচালক, পরিচালক, প্রশাসন ও অর্থ পদে সরাসরি বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ, উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের নিয়োগ প্রদান এবং চুক্তিভিত্তিক অনিয়মিত শিল্পীদের চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়।
দুর্নীতিবাজ সকল কর্মকর্তার অপসারণ, বেতন বৈষম্য নিরসন ও চাকরি রাজস্বকরণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে সারা দেশের কমিউনিটি হেলথ প্রোভাইডাররা। সোমবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে কমিউনিটি ক্লিনিকের কর্মীরা। সারা দেশে কমিউনিটি ক্লিনিকে কর্মরত 14,000 কমিউনিটি হেলথ প্রোভাইডারদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তিকরণ, 12তম গ্রেডে উন্নতি করার দাবি জানানো হয়। এছাড়া 2011 সালে চাকরির শুরু থেকে ইনক্রিমেন্ট প্রদানেরও দাবি জানান তারা। এ সময় তারা দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণ এবং বিচারের দাবি তোলেন। বাংলাদেশ CHCP অ্যাসোসিয়েশন সভাপতি জানান, দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। আমাদের চাকরির জন্য অনতিবিলম্বে রাজস্ব করা হয় এবং সরকারি সকল সুযোগ সুবিধা দেওয়া হয়। আজকে যদি আমাদের এখান থেকে রাজস্ব না পাই, আমরা কেউ বাড়ি ফিরবো না। রাজস্ব নিয়ে আমরা বাড়ি ফিরবো, যেই কোনো মূল্যে হোক আমরা রাজস্বতে যাতে যায় আর কি, চাকরিটা যাতে স্থায়ী হয়। কারণ 13 বছর ধরে আমরা খুব কষ্টে বুক চাপা দিয়ে আছি। আমরা আজকে আমাদের একটা প্রতিনিধি টিম, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা একটা স্মারকলিপি দেব তার যমুনায় গিয়ে। প্রকল্পের কর্মকর্তা এবং ট্রাস্টের কর্মকর্তারা মিলে আমাদেরকে একটা পরিকল্পিতভাবে শোষণের শিকার করছে। বাংলাদেশের উপর লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আগামী 25 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ু এখন সবল রয়েছে বিদায় বাংলাদেশের উপরে বৃষ্টিপাত শুরু হয়েছে গত 3 দিন যাবৎ। বিশেষ করে উপকূলীয় যে জেলাগুলো আছে, উপকূলীয় যে অঞ্চলগুলো আছে আমাদের, সেই সব অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে, সেই সাথে বরিশাল বিভাগে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। যেহেতু সাগর এখন উত্তাল রয়েছে, উত্তাল থাকার দরুন আমরা আমাদের যে সামুদ্রিক বন্দরগুলো আছে সেই বন্দরগুলোকে 3 নম্বর স্থানের সতর্কতার সংকেত আমরা জারি করেছি। সেই সাথে সাগরে অবস্থানরত যে মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলো ছিল তাদেরকে আমরা উপকূলে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছি। মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে নেই দর্শনার্থী। রাজনৈতিক পরিস্থিতিতে গেল 1 মাসে ধস নেমেছে ব্যবসার। দৈনিক আর্থিক লোকসান কোটি টাকার বেশি। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন এম.এ. হামিদ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল লেমন গার্ডেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন সুইমিং পুল রয়েছে, যেখানে অন্যান্য সময় এই সময়টাতে পর্যটকে পরিপূর্ণ থাকতো। আজকে দেখা যাচ্ছে 2 থেকে 3 জন পর্যটক এসেছেন। এই অবস্থা সারা জেলার পর্যটক কেন্দ্রগুলোর, যেখানে খা অবস্থা বিরাজ করছে। বিশেষ করে বাইক্যাবিল, হাকালুকি, হাওড়, মাধবকুণ্ড জলপ্রপাত, আমহাম জলপ্রপাত, লাওয়াছড়া জাতীয় উদ্যান, চা বাগানগুলো সহ সব জায়গায় কিন্তু খাকা অবস্থা বিরাজ করছে। কোনো পর্যটক নয়। আমি পর্যটক সংস্থাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে গত 1 থেকে 1.5 মাস থেকে খুবই অবস্থা খারাপ পর্যটন শিল্পের। এখানে যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন, যারা মোটরযান চালনা করে তাদের জীবিকা নির্বাহ করতেন, তারাও কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়েছেন। এই বিষয়ে আমি কথা বলেছিলাম লেমন গার্ডেনের অপারেশন ম্যানেজার আবদুল্লাহ আল মামুনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এই মুহূর্তে 10 থেকে 15 ভাগ ব্যবসা হচ্ছে, যা দিয়ে কর্মচারী বেতনও দেওয়া যাচ্ছে না। তারা বলছেন যদি এই মুহূর্তে দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয় এবং পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের, বিশেষ করে পর্যটন পুলিশ বা অন্যান্য বাহিনী যারা রয়েছে, তারা যদি প্রচুর পরিমাণে যারা পর্যটক আসছেন তাদেরকে সেবা না দেন, তাহলে সেখানে পর্যটক আসবে না এবং পর্যটক না আসলে প্রতিদিনই কিন্তু কোটি কোটি টাকা লোকসান হচ্ছে। আমি বিষয়ে কথা বলেছিলাম পর্যটক সেবা সংস্থার সাধারণ সম্পাদক শামসুল হকের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে প্রতিদিনই কিন্তু মৌলভীবাজারে 150 থেকে 200 হোটেল এবং রিসোর্টের 2 থেকে 3 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে পর্যটন শিল্প নিয়ে সর্বশেষ। এখন চারদিক থেকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসক হত্যা রহস্যের এখনও সুরাহা করতে পারেননি সিবিআই কর্মকর্তারা। 4র্থ দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। জিজ্ঞাসাবাদ চলছে গ্রেপ্তার সঞ্জয় রায়েরও। এদিকে হত্যাকাণ্ডের 10 দিন পেরিয়ে গেলেও এখনও কোনো কুলকিনারা করতে পারেননি সিবিআই কর্মকর্তারা। হাসপাতালের কোথায় ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সন্দেহের তীর কলকাতা পুলিশের দিকেও। মরদেহের ময়নাতদন্ত নিয়ে তাড়াহুড়ো করার অভিযোগ পাওয়া গেছে। সিবিআইয়ের ধারণা
হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। চলমান কর্মবিরতির পথে না হেঁটে দিল্লির চিকিৎসকেরা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনের রাস্তায় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। রাজ্যের এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সদস্য বাছাই অভিযান স্থগিত রেখেছে বিজেপি। এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে ন্যায় বিচারের আশা ছেড়ে দিয়েছে নিহতের পরিবার। ইতালির সিসিলি উপকূলে একটি ছোট প্রমোত্তরী ডুবে একজনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ 6 জন। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে শক্তিশালী ঝড়ের কবলে পড়ে এই প্রমোত্তরী। সমুদ্রের 50 মিটার নিচে ধ্বংসাবশেষ পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার সকালে ব্রিটিশ পতাকাবাহী 183 ফিটের এই প্রমোত্তরী সিসিলি উপকূলে ডুবে যায়, যেখানে ছিলেন 10 জন ক্রু ও 12 জন আরোহী। এর মধ্যে আছেন ব্রিটিশ, মার্কিন ও কানাডিয়ান নাগরিক। এখনও নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ইতালির কোস্টগার্ড। এখন পর্যন্ত 15 জনকে উদ্ধার করা হয়েছে। সুদের হার বাড়তে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এমন আশঙ্কায় বিশ্ববাজারে রেকর্ড বেড়েছে স্বর্ণের দাম। গেল শুক্রবার আউন্স প্রতি স্বর্ণের দর উঠেছিল সর্বোচ্চ $2,509। মূলত ভূ রাজনৈতিক অস্থিরতা বাড়াকেও স্বর্ণের দাম বাড়ার কারণ হিসাবে দেখছেন বিশ্লেষকরা। তবে সোমবার দাম কমে বিশ্ববাজারে আউন্স প্রতি স্বর্ণ বিক্রি হচ্ছে $2,495। বাজার বিশ্লেষকরা বলছেন আগামী বছর বিনিয়োগের নিরাপদ মাধ্যম এই ধাতুর দর আউন্স প্রতি পৌঁছাতে পারে $3,000। ফের সুদের হার বাড়লে স্বর্ণের দর পৌঁছাতে পারে $2,700। প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিদর্শন করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। উপদেষ্টাকে পুরো মিরপুর হোম অফ ক্রিকেট ঘুরিয়ে দেখান সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দেশের সব ফেডারেশন পরিদর্শনের অংশ হিসাবে উপদেষ্টা বিসিবিতে যান। এদিকে উপদেষ্টার বিসিবিতে যাওয়ার আগেই এনএসসি মনোনীত বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। এখন টিভিকে এক খুদে বার্তায় তিনি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তবে এনএসসি থেকে মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাতুল আলম এখনও নিজ পদে বহাল আছেন। সম্প্রতি দেশের পরিবর্তনের হাওয়ায় বিসিবি প্রধান নাজমুল হাসানের পদত্যাগের দাবি উঠলেও তার বিষয়ে কিছুই বলতে পারেননি বিসিবি সিইও নিজামুদ্দিন। ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতে একটু ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো। তারা সামনে উইমেন টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন এরকম কোনো বিষয় কথা হয়নি। এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য। যে আমাদের লিগ্যাল এবং জাতীয় ক্রীড়া পরিষদে যারা এই বিষয়ে করছেন তারা দে আর ওয়ার্কিং অন দ্যাট, এবং তারা এই ব্যাপারটা যেভাবে ডিরেকশন ঠিক করবেন সেই ডিরেকশন অনুযায়ী হবে। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।